আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যর শুরু থেকে আদি বা প্রাচীন যুগ নিয়ে আলোচনা করব। আমরা চেষ্টা করব একটি ভিডিওতেই যাতে আদি যুগ বা প্রাচীন যুগ আমরা সমস্ত কিছু আমরা একটা ভিডিওতে যাতে কভার করতে পারি। আমরা শুরুতে যদি আলোচনা করি আসলে বাংলা সাহিত্য আসলে উদ্দেশ্যটা কি? বাংলা সাহিত্যের চিরন্তন উদ্দেশ্য ছিল সৌন্দর্য সৃষ্টি ও আনন্দদান। আর এই বাংলা সাহিত্যের যুগ হলো তিনটি: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগ এটার সময়কাল ছিল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর এখানে দেখবেন, আপনারা যদি দেখেন, অনেক পরীক্ষায় প্রশ্ন এসেছে যে আদি যুগ বা প্রাচীন যুগের বৈশিষ্ট্য কী ছিল, এর উদ্দেশ্য কী ছিল। তাহলে আমাদের এক কথায় আমরা এটা জেনে নিব, প্রাচীন বা আধুনিক যুগের বৈশিষ্ট্য হলো ধর্মনির্ভর এবং গোষ্ঠী কেন্দ্রিকতা। এবং মধ্যযুগ ছিল 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ, যেটা হলো ধর্ম মুখ্য এবং মানুষ হয়ে পড়ে গৌণ। ওই মধ্যযুগে ধর্মটা মুখ্য বিষয় হয়ে পড়ে, মানুষ একটু গৌণ বিষয় হয়ে পড়ে। আর আমাদের আধুনিক যুগের বৈশিষ্ট্য হলো স্বদেশপ্রেম এবং মানবতাবোধ। স্বদেশপ্রেম, মানবতাবোধ ও ব্যক্তি স্বাধীনতা। আমাদের অনেক প্রশ্ন দেখবেন আসছে, বিগত ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা এসেছে এবং বিভিন্ন আমাদের কম্পিটিটিভ এক্সামে এসেছে যে আধুনিক যুগের বৈশিষ্ট্য মানবতাবোধ কোন যুগের বৈশিষ্ট্য, অথবা স্বদেশপ্রেম কোন যুগের বৈশিষ্ট্য, অথবা ধর্মনির্ভর কোন যুগের বৈশিষ্ট্য। তখন যদি স্বদেশপ্রেম, মানবতাবোধ জিজ্ঞেস করে যে মানবতাবোধ কোন যুগের বৈশিষ্ট্য, তখন আপনারা লিখে দেবেন আধুনিক যুগের বৈশিষ্ট্য। আর আধুনিক যুগটা শুরু হয়েছে 1801 থেকে, এখনও বর্তমানে আধুনিক যুগ চলছে। আচ্ছা, চলুন আমরা আধুনিক যুগ, আদি যুগ বা প্রাচীন যুগ নিয়ে আলোচনা করি। আমরা যদি বলি আদি যুগ বা প্রাচীন যুগের যুগ নিয়ে আলোচনা করি, তাহলে আমরা মাত্র লিখিত নিদর্শন নিয়ে যদি পাই, সেটা হলো চর্যাপদ। চর্যাপদই হলো বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র লিখিত নিদর্শন। আর এইটি আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। তিনি এটা আবিষ্কার করেন নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে। তিনি 1907 সালে তিনি আবিষ্কার করেন। এখানে একটা প্রশ্ন আসে যে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তিনি কত সালে এই চর্যাপদ তিনি আবিষ্কার করেন। আর তিনি যখন রাজদরবার থেকে গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন, তখন এটার নাম চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাচর্য বিনিশ্চয়। এখানে চর্যা এবং চর্য বিনিশ্চয়, এখানে এটার অর্থ যদি আমরা জানি, যে এখানে অনেক সময় প্রশ্ন আসে যে চর্যা এবং চর্য বিনিশ্চয় এটার মানে কি। এখানে আমরা যদি একটু ভাঙ্গাই বলি, এখানে দেখবেন যে চর্যা অর্থ আচরণীয় এবং অচর্য হলো অনাচরণীয়। বিনিশ্চয় মানে নির্ণয় করা, মানে কোনটি আচরণীয় কোনটি অনাচরণীয়, এটা আমরা এই চর্য বিনিশ্চয় দিয়ে নির্ণয় করতে পারি। তারপরে এই বাংলা চর্যাপদ প্রাচীন, এটা হলো প্রাচীন বাংলা ও নেপালি অক্ষরে লিখিত, এবং এটা হলো এই চর্যাপদের সাথে আরও দুইটি বই নেপালের রাজগ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয়। একটা হলো ডাকার্ণব ও অপরটি হলো দোহাকোষ। এখানে আপনারা যদি জানেন যে এখানে প্রশ্ন আসে যে ডাকার্ণব কোন ভাষায় রচিত, এটা আপনারা এক কথায় বলতে পারবেন যে অবহট। এই ভাষাটা হলো অপভ্রংশ ভাষার পরবর্তী স্তর। আপনি দেখবেন যে হয়তোবা একটা পরীক্ষা এসেছে, একটা বিশেষে এসেছে যে অপভ্রংশ ভাষায় রচিত কোন বইটি, নিম্নে কোন বইটি, তখন এখানে অপশন একটা আছে ডাকার্ণব, তখন আপনাকে এই ডাকার্ণবটাই দিতে হবে। সামনে যদি পরীক্ষা আসে সেটা দিতে হবে। এই যে চর্যাপদ, এটা কোথায় প্রকাশিত হয়েছে, সেটা হলো ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায়। তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে সবগুলো বই একসাথে প্রকাশ করেন। আর এই যে ডাকার্ণব, তারপরে দোহাকোষ এবং চর্যাপদ, সে বইটির নাম ছিল হাজার বছরের পুরনো বাঙ্গালা ভাষায় বৈদ্যগান ও দোহা নামে প্রকাশিত হয়, এবং এটা 1916 সালে তিনি একসাথে প্রকাশ করেন। সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে আসলে চর্যাপদ রচিত হয়। এখানে আরেকটা বিষয় হলো, এই চর্যাপদ কখন, কেন এখানে নেপাল থেকে কেন এখানে উদ্ধার করা হলো, এটা বাংলা সাহিত্য কেন নেপাল থেকে উদ্ধার করা হলো। এখানে আপনারা জানবেন যে আসলে চর্যাপদ যখন রচিত হয়েছিল, তখন এটা রচিত হয়েছিল পালদের আমলে। পালরা আমাদের দীর্ঘ অনেক বছর এই বাংলা শাসন করছে, তখন এই চর্যাপদ রচিত হয়। কিন্তু চর্যাপদ রচিত হয়, এই পালরা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। তারপরে পালদের পরে সেন বংশ এদের শাসন করেছে। তখন সেনরা ছিল হিন্দু ধর্মের, তারা এই বৌদ্ধ ধর্মের মানুষদেরকে, পালদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেন। সেজন্য পালরা তখন নেপালে পালিয়ে আশ্রয় নেন। সেজন্য এই
চর্যাপদ নেপাল থেকে উদ্ধার করা হয়েছে। নিম্নে কোনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাধন সঙ্গীত এভাবে আসে? এটা হলো তিনি চর্যাপদ হলো সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাধন সঙ্গীত। আর এখানে আরেকটা বিষয় হলো এই চর্যাপদের মূল মর্যাদা হলো কাব্য সৃষ্টি হিসাবে। আর এই হরপ্রসাদ শাস্ত্রী তিনি এই আবার একটা প্রশ্ন আসছে যে সান্ধ্য ভাষা বলতে কী বোঝায়? সান্ধ্য ভাষা হলো কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। আর এই চর্যাপদ হলো সান্ধ্য ভাষায় লিখিত। চর্যাপদ নিয়ে আরেকটি প্রশ্ন আসে, সেটা হলো সুনীত কুমার চট্টোপাধ্যায় তার বইটির নাম কি? সুনীত কুমার চট্টোপাধ্যায় রচিত বইটির নাম হলো দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ, অথবা বাংলা ভাষায় উৎপত্তি ও বিকাশ। এখানে তিনি চর্যাপদকে আদি বাংলা ভাষায় রচিত গ্রন্থ হিসেবে অভিহিত করেছেন। আর একটা প্রশ্ন আছে, সেটা হলো চর্যাপদ কোন ছন্দে লিখিত? চর্যাপদ হলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার এই চর্যাপদ নিয়ে তিনি যে বইটি লিখেছেন সেটা হলো বুদ্ধিস্ট মিস্টিক সং। এটা হলো এখানে তিনি চর্যাপদের ভাষাকে বঙ্গ কামরূপী ভাষা হিসেবে অভিহিত করেছেন। তাই এখানে একটা প্রশ্ন আসে যে আদি বাংলা ভাষায় রচিত চর্যাপদ যে আদি বাংলা ভাষায় রচিত একথা কে বলেছেন? সুনীত কুমার চট্টোপাধ্যায়। এবং চর্যাপদ যে বঙ্গ কামরূপী ভাষায় লিখিত এটা বলেছেন কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কোন বইতে? বুদ্ধিস্ট মিস্টিক সং এই বইটি। চর্যাপদের সংকলক হলো কানুভট্ট এবং টিকাকার হলো মণিদত্ত। যেই দুইটা কিন্তু প্রায় অনেক পরীক্ষায় এসেছে যে চর্যাপদের সংকলক কে? চর্যাপদের সংকলক হলো কানুভট্ট এবং টিকাকার হলো মণিদত্ত। এখন আসি আমরা চর্যার কবি নিয়ে। হরপ্রসাদ শাস্ত্রী তিনি যখন এই চর্যাপদ আবিষ্কার করেন তখন তিনি মোট 46টি পূর্ণাঙ্গ পেয়েছিলেন ও একটি খণ্ডিত পদ পেয়েছিলেন। কিন্তু এখানে কিন্তু মূলত চর্যাপদের মোট পদের সংখ্যা এখানে দুইটা আছে, মতামত আছে। একটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি 50টি পদ সংখ্যার কথা বলেছেন, কিন্তু সুকুমার সেন তিনি বলেছেন 51টি। 23 নং পদটি ছিল খণ্ডিত। আর পাওয়া যায়নি একেবারে, সেটা হলো 24, 25 ও 48 সংখ্যক পদগুলো পাওয়া যায়নি। তাহলে এই 24, 25, 48 এই তিনটি পাওয়া যায়নি। আর 23 নং পেয়েছিলেন খণ্ডিত, এই তাহলে এই 3 × 4 আর 46 তো পূর্ণাঙ্গ পেয়েছিলেন। এই মোটমাট হলো 50টি, কিন্তু সুকুমার সেন তিনি বলেছেন যে না 50টি না 51টি। আচ্ছা যাক, 1938 সালে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি তিনি তিব্বতী ভাষায় চর্যাপদ আবিষ্কার করেন, কিন্তু এই তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। তিব্বতী ভাষায় চর্যাপদ অনুবাদ করেন কীর্তিচন্দ্র, কিন্তু চর্যাপদ তিব্বতী ভাষায় আবিষ্কার করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। আচ্ছা এখন আসি আমরা চর্যার পদকর্তা। চর্যার পদকর্তা মোট হইল 23 জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 23 জন, কিন্তু সুকুমার সেন সহ অধিকাংশের মতো হলো 24 জন। এখানে আপনাদের সমাধান কি? 23 জন হবে না 24 জন হবে? এখানে যখন 23 জন অপশনে আসবে তখন 24 জন থাকবে না, আর যখন 24 জন আসবে তখন 23 জন আর অপশনে থাকবে না। চর্যার পদকর্তা, এখানে প্রশ্ন আসে যে নিম্নে কোন জন চর্যার পদকর্তা নয়? তা সেজন্য আপনাদের এই 23 জনের নাম অবশ্যই ভালোভাবে পড়তে হবে, যাতে আপনারা অপশনে দেখলে বলতে পারেন যে চর্যাপদ তথা বাংলা সাহিত্যের আদি কবি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে যে সবরপা হলো বাংলা সাহিত্যের আদি কবি, কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী তিনি বলেছেন যে না, বাংলা সাহিত্যের আদি কবি হলো লুইপা। তাহলে এখানে দুইটা অপশন আছে, একটা হলো সবরপা অথবা লুইপা। লারিডম্বিপার কোনো পদই ছিল না। চর্যাপদে মোট 6টি প্রবাদ পাওয়া যায়, এটা আমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। চর্যাপদে মোট প্রবাদ কয়টি? এখানে আরেকটা প্রশ্ন আসে যে কাহ্নবাগ তিনি কয়টি পদ লিখেছেন, ভুসুকোপা কয়টি পদ লিখেছেন, সরহপা তিনি কয়টি পদ লিখেছেন? এগুলো আমাদের মনে রাখতে হবে যে কাহ্নপা 13টি, ভুসুকোপা 8টি, সরহপা তিনি 4টি পদ লিখেছেন, কুক্কুরিপা লিখেছেন 3টি, লুইপা লিখেছেন 2টি এবং শান্তিপা লিখেছেন 2টি। অবশিষ্ট যারা ছিল এই যে 13 জনের মধ্যে এই 6 জন বাদে অন্য যারা ছিল তারা প্রত্যেকেই একটি একটি করে পদ রচনা করেন, শুধুমাত্র লেখে নয় হলো লারিডম্বিপা তিনি, এখানে একটা মনে রাখতে হবে তাদের নাম কিন্তু লুই সবর, কিন্তু এখানে লুইপা, সবরপা, কুক্কুরিপা কেন হলো? এটা হলো পা হয়েছে তাদের সম্মানার্থে, তাদের শেষে পা যোগ করা হয়েছে। এই চর্যাপদে মোট 6টি প্রবাদ পাওয়া যায়,
এই ছয়টি প্রবাদের আপনাকে এখানে কিন্তু প্রায় প্রশ্ন আসে যে আপনা মাংসে হরিণা বৈরী, এটা লিখেছেন কে? এখানে লিখেছেন বুসুকোপা। ছয়টি হলো আপনা মাংসে হরিণা বৈরী, বুসুকোপা। তিনি এখানে এর অর্থ হরিণের মাংসই তার জন্য শত্রু। 2 নম্বর হাতের কাঙ্কন মাল ও দাপন, এটা লিখেছেন সরহপা। এটার অর্থ হলো হাতের কঙ্কন দেখার জন্য দর্পণের প্রয়োজন হয় না। 3 নম্বর হলো বর্ষণ গোহালি কিমু দুঠো বলন্দে, এটা লিখেছেন সরহপা। তারপর তাহলে কি এই যে প্রবাদের মধ্যে 2টা লিখেছেন সরহপা, 2টা লিখেছেন ডেকুনপা, একটি লিখেছেন বুসুকুপা, আরেকটি লিখেছেন কঙ্কনপা। তাহলে কি আমরা পেলাম এই যে প্রবাদগুলো লিখেছেন তার মধ্যে বুসুকুপা লিখেছেন একটি, সরহপা লিখেছেন 2টি। 2টির মধ্যে দ্বিতীয়টি হলো বর্ষণ গোহালি কিমু দুঠো বলন্দে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমরা অনেকেই এই কথাটা বলি, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, কিন্তু এটা সরহপা লিখেছেন তার ভাষায়, চর্যাপদে লিখেছেন বর্ষণ গোহালি দিমু দুঠো বলন্দে। আরেকটি হলো ডেকুনপা। ডেকুনপা তিনি লিখেছেন টালত মোর ঘর নাহি পরবেশী, হারিত ভাত নাহি নীতি আবেশী। এখানে তিনি এখনকার যে একটা অভাবগ্রস্ত মানুষ তখন যে অনেক দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাচ্ছিল সেটা তার এই প্রবাদের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। এটা হলো লক্ষণ স্থানে প্রতিবেশীহীন আমার বাড়ি, হাড়িতে ভাত নেই অথচ প্রেমিকেরা এসে ভিড় করে, তার বাড়িতে ভাত নেই। এখানে দুর্ভিক্ষের কথা তিনি এখানে তার এর মাধ্যমে তিনি প্রকাশ পেয়েছে। আর ডেকুনপার দ্বিতীয় প্রবাদটি হলো দুহিল দুধু কি বেন্টে সামায়, মানে দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়। আর কঙ্কনপা তিনি একটি প্রবাদ দিয়েছেন, সেটা হলো আন চাহান্তে আন বিনোধা, মানে অন্য চাহিতে অন্য বিনষ্ট। তাহলে আমরা পেলাম কি 6টি প্রবাদের মধ্যে 2টি লিখেছেন সরহপা, 2টি লিখেছেন ডেকুনপা, একটি লিখেছেন কঙ্কনপা, আর একটি লিখেছেন বুসুকোপা। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে আসে যে দুহিলে দুধু কি বেন্টে সামায়, এইগুলো কে লিখেছেন, ডেকুনপা, কঙ্কনপা, লইপা, সবরপা, এগুলো প্রশ্ন আসে এখান থেকে। আবার আসে আপনা মাংসে হরিণা বৈরী, এটা লিখেছেন কি বুসুকুপা না সরহপা না সবরপা, নাকি কে লিখেছেন, এগুলো থেকে প্রশ্ন আসে। আবার আপনারা একটু যদি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পাবেন। আপনারা আরও কিছু এখান থেকে এই আদি যুগ থেকে প্রশ্ন পাবেন। তার মধ্যে আপনার প্রশ্ন আসে যে চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন, তখন আপনাকে প্রশ্ন আসে লুইপা, সবরপা, বুসুকুপা। এখানে আপনার অপশনে উত্তর হবে বুসুকুপা। লুইপা সংস্কৃত ভাষার অভিসময় বিভঙ্গ নামক গ্রন্থ রচনা করেন। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে অভিসময় বিভঙ্গ নামক গ্রন্থ কে রচনা করেন। তারপরে আরেকটা প্রশ্ন আসে যে রুখে তেন্তুলি কুমিরে খায়, রুখে তেন্তুলি কুমিরে খায়, এই কথাটি কে বলেছেন। এখানে উত্তর হবে কুক্কুরিপা। চঞ্চল চিত্রে পাঠাইলা কাল, মানে চঞ্চল চিত্রে কাল প্রবেশ করে, এটা বলেছেন লুইপা। একতার ও আসিল সমহে এবে মই সদ্গুরু বহে, এরকম আমি সময়ে ছিলাম এখন সদ্গুরু বুঝলাম, এ কথা বলেছেন ভাদেপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মৎস্যেন্দ্রনাথ বা মিমনাথকে প্রথম বাঙালি কবি মনে করেন। এখানে আপনার একটা প্রশ্ন আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রথম বাঙালি কবিকে, তখন আপনাকে বলতে হবে কি মৎস্যেন্দ্রনাথ বা মিমনাথ। অথবা অনেক সময় আছে যে মিমনাথ কে ছিলেন। মিমনাথে উল্লেখযোগ্য একটি উক্তি আছে, সেটা হলো কমল মধু পিবিবি দক্ষিণ ভোমরা, মানে কমল মধু পান করতে ভোমরা ভুল করে না, এটা হলো এই কথাটা বলেছেন মিমনাথ। আজকের ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। আমি আপনাদের নিজেকে জাজ করার জন্য কিছু প্রশ্ন শেয়ার করছি যেগুলো বিগত প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। আপনারা এই প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিতে পারেন। আমার লেকচার দিয়ে আপনারা কতটুকু উপকার হলো সেটা কমেন্টে লেখার অনুরোধ রইল, এবং প্রশ্নগুলোর অ্যান্সারগুলো কমেন্টে লেখার প্রত্যাশা রেখে আমি আমার ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।